আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি ব্লগটি শুরু করেছি হচ্ছে অনেক সকাল থেকে। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তাড়াতাড়ি আমি পাকের রুমে চলে এসেছি, কারণ কালকে থেকে আমি চিন্তা করে নিয়েছি যে আমি হচ্ছে রোজার আগে আমার পাকের রুমটাকে একটু ডিপ ক্লিন করে নিব। সেই জন্যে আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চারা তো খেতে হবে, সেই জন্যে আমি আগে রান্নাটা করে নিব আর কি। সেই জন্য আমি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব আর চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই রান্নাগুলো দেখা গিয়েছে যে তাড়াতাড়ি হয় আর বাচ্চারাও পছন্দ করে খেতে, সেই জন্যে আমি আজকে এই দুইটা রেসিপি মানে রান্না করছি আর কি আমার দুপুরে খাওয়ার জন্যে। আর একটু তাড়াহুড়াই করছি। পাকের রুমের পুরাটা পাকের রুম টাইলস, তারপরে হচ্ছে যে যে মশলাদানিগুলো আছে, মানে সব কিছু আমার পাকের রুমে যা যা আছে মানে সব কিছু আমি ক্লিন করে নেব। আর হচ্ছে এখন রান্নাটা আমি চাপিয়ে দিচ্ছি। আর রান্নাটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি সবগুলো কাজ এক এক করে নেব। আর আমি দুইটা চুলায় কিন্তু একসাথে রান্না করার চেষ্টা করছি। আর ওই দিক দিয়ে হচ্ছে আমি ওই যে মাছের মুড়িঘণ্টটা করব, সেই জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র হচ্ছে কিছু পরিমাণ তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বাদামি কালার হয়ে আসার পরে আলু আমি হচ্ছে একটু কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, সেইটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি। সেটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর সেগুলো আপনাদের সাথে অতটা শেয়ার করিনি, কারণ একটু তাড়াহুড়াই করছি। আর এখন হচ্ছে মাছগুলো আমি মাছের যে মাথার অংশ থাকে সেই মাথার অংশটা ছোটো ছোটো করে আমি কেটে দিয়েছি। কেটে তারপরে হচ্ছে এখন মাছটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাছটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে তারপরে আমি হচ্ছে মশলা অ্যাড করবো। আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করার জন্যে আমি আরেকটা ফ্রাই প্যান বসে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে তারপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কিছু পরিমাণ টমেটো দিয়ে তারপরে লবণ দিয়ে দিয়েছি, যেন টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি যেন সবগুলো মশলা তাড়াতাড়ি মানে দিতে পারি। আমি আজকে রান্নাটা একটু তাড়াহুড়াই করছি। আর এদিক দিয়ে আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি। আর মশলা বলতে এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি অনেকক্ষণ কিন্তু আমি মাছটাকে শুধু এমনিতে তেলে ফ্রাই করে নিয়েছিলাম, আলুটাকে ফ্রাই করে নিয়েছি, তারপরে হচ্ছে মাছটাকে ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি মশলা দিয়েছি। আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছটা বসানোর জন্য কিন্তু আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মশলা বলতে আমি দিব হচ্ছে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু হালকা মরিচের গুঁড়ো। বেশি মরিচের গুঁড়ো দিলে ওরা খাবে না, সেই জন্য অল্প একটু মরিচের গুঁড়ো আমি দিয়েছি। আর এখন হচ্ছে আমি ভালো করে একটু টমেটোটাকে চটকিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি আগে থেকে একটু মানে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি চিংড়িটাকে। এখন হচ্ছে চিংড়িটা আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব আর কি। পানি দিয়ে তারপরে হচ্ছে ডেকে দিব। আর দুইটা রান্নাই একসাথে আমি করছি, সেই জন্যে ক্যামেরাটা একবার এইদিকে নিয়ে আসতে হচ্ছে আবার ওইদিকে করতে হচ্ছে। আর এইভাবেই করতে হয়, কিন্তু যদি দুইটা মানে দুই চুলায় রান্না করা হয় তাহলে কিন্তু একটু মানে পরিশ্রমটা একটু বেশি হয় আর কি। আর এখন হচ্ছে আমি মাছের মুড়িঘণ্টার জন্যে কষানোটা হয়ে গিয়েছে, সেই জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তারপরে এখন যখন একটু তেল তেল ভাব চলে আসছে এখন হচ্ছে ধনিয়া পাতা দোনোটার মধ্যেই দিয়ে দিচ্ছি। আমার অলরেডি কিন্তু মাছের মুড়িঘণ্ট রান্নাটা হয়ে গিয়েছে, আবার চিংড়ি মাছ বোনাও হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন আমার আর কোনো টেনশন নেই। আমি হচ্ছে এগুলো টেবিলে রেখে তারপরে এক এক করে আমি আমার কাজে নেমে যাব। অলরেডি কিন্তু আমি অনেকটা কাজ আমি রান্নার ফাঁকে ফাঁকে অনেক কিছু আমি মাজা ঘষা করে নিয়েছি। আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করিনি। এত কিছু শেয়ার করতে গেলে ব্লগটা দেখা গিয়েছে অনেক বড় হয়ে যায়। আবার দেখা গিয়েছে পাকের রুমে সবসময় কিছু না কিছু তো সবসময় পরিষ্কার করতে থাকি, সেই জন্য দেখা গিয়েছে সব জিনিস যে মানে একসাথে পরিষ্কার করতে হয় সেটাও না, কিন্তু অল্প অল্প জিনিস, যেমন এই যে র্যাকের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো কিছুদিন আগে আমি ভালো করে ক্লিন করে তারপরে রেখেছি। এখন আমি চিন্তা করেছি আজকে মানে পুরাটাই মাজা ঘষা করবো না, নামিয়ে তারপরে হচ্ছে একটু মানে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে আমি শুধু মুছে নেব আর কি। আর এই দিক দিয়ে আমি হচ্ছে মানে টেবিলে যা যা ধুয়ে নিয়েছি সেগুলো হচ্ছে টেবিলে রেখে দিয়েছি। আর
পাখির রুমে তো বলতে গেলে অনেক জিনিসই থাকে, সেগুলো ধাপে ধাপে করছি আর কি কাজগুলো আমি। আর এখন হচ্ছে এই র্যাকটাকে আমি পুরাটা সবগুলো জিনিস আমি নামিয়ে তারপরে হচ্ছে এটা বাথরুমে নিয়ে আমি ভালো করে মানে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন হচ্ছে আমি একটু ফ্যানের নিচে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। আবার হচ্ছে ওই র্যাকটা মাজা ঘষার পরে ওই র্যাকটা আমি ওই র্যাকের মধ্যে যা ছিল তা রেখে তারপরে আবার এই র্যাকটা আমি হচ্ছে সব কিছু নামিয়ে তারপরে এখন হচ্ছে আমি এই র্যাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মানে দুইটার মধ্যে মানে রাখবো আর কি সবগুলো জিনিস। আর এই দিক দিয়ে আমি হচ্ছে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে আমার পাকের রুমের পরিবেশটা, মানে প্রচণ্ড রকমের এলোমেলো। আর আমি এইগুলো কিছুদিন আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য আজকে আর ধুইনি, শুধু একটা টাওয়াল দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি। মুছে আর ডাকনাগুলো তো দেখা গিয়েছে একটু কালো কালো কালার, ময়লা বেশি পড়ে, সেই জন্য ডাকনাগুলো শুধু আমি ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে এখন হচ্ছে আমি লাল র্যাকটার মধ্যে আগে সবগুলো জিনিস আমি রেখে নেব, তারপরে ওই র্যাকটার মধ্যে রাখবো। আর আমি ক্যালেন্ডার পাচ্ছি না, সেই জন্য নতুন ক্যালেন্ডার আমি নিয়ে আসছি 2021 সালের। এখন হচ্ছে আমি ক্যালেন্ডার ভালো করে মানে দিয়ে নিচ্ছি আর কি, উল্টা পিঠটা দিচ্ছি, লেখার পিঠটা দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি সাদা পিঠটা দিয়ে এখন হচ্ছে সবগুলো জিনিস আমি এক এক করে প্রথমে আমি লাল র্যাকটা গুছিয়ে নিব, গুছিয়ে তারপরে হচ্ছে আমি ওই র্যাকটা গোছাবো আর কি। আর এখানে হচ্ছে আমি যে ডালের যে আইটেমগুলো থাকে সেগুলো মানে সবগুলো আইটেমই এখানে আমার রাখি আর কি আমি। আর দেখা গিয়েছে যে ওই যে বললাম যে একসাথে সব কিছু কিন্তু ধোয়া সম্ভব না, সেই জন্য কিছু কিছু গুছিয়ে নিই, আবার কিছু কিছু ধুই, সেভাবেই করছি আর কি কাজগুলো। আর এইগুলো ধোয়া শেষ হয় নাই, আমি ধুই নাই, সেই জন্য হচ্ছে কিছুটা গুছিয়ে তারপরে হচ্ছে আমার একটু জায়গা হওয়ার পর এখন আবার এগুলো বের করে নিয়েছি, এগুলো একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে হচ্ছে সাথে সাথে হচ্ছে আমি একটা টাওয়াল দিয়ে মুছে তারপরে রেখে দেবো আর কি। আর রোজার আগে এই কাজগুলো করে নিলে মানে ভালো লাগে আর কি, শান্তি লাগে মনে, যে একদম বাসাটা পরিষ্কার আছে। সেই জন্যে আমি হচ্ছে চিন্তা করছি আর কি এক এক করে পুরাটা বাসাটাকেই আস্তে আস্তে করে ডিপ ক্লিন করে নিব। আর দেখা গিয়েছে এমনিতে প্রতি মাসেই কিন্তু এক একটা রুম কিন্তু ডিপ ক্লিন করা হয়, সেইগুলো তো মানে আগে তো কোনো চ্যানেল ছিল না, সেই জন্য শেয়ার করা হয়নি। এখন চ্যানেল থাকাতে আর কি একটু একটু করে আপনাদের সাথে মানে শেয়ার করছি। এখন হচ্ছে আমি ওই যে ড্রাই যে মশলাগুলো থাকে সেইগুলো আমি মানে সবগুলো মানে মুখা একটু টাইট করে তারপরে সবগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলো সবগুলো একটু একটু ময়লা হয়ে গিয়েছে, সেই জন্য আমি একটু ভালো করে সেগুলো ক্লিন করে নিচ্ছি, নিয়ে তারপরে মুছে তারপরে হচ্ছে আবার রেখে দেব। আর এই কাজগুলো করতে আমার দেখা গিয়েছে যে রাতের 10টা বেজে গিয়েছিল আমার গোসল করতে। আর আমি এই মানে এখন তো প্রচণ্ড গরম পড়েছে, পাকের রুমে কাজ করা মানে একটু কষ্টই হয়ে যায়। আর এদিক দিয়ে আমি এই কাজগুলো করতে গিয়ে আমার মানে একটু ঠান্ডাও লেগে গিয়েছে, মানে গলা বসে গিয়েছে আর কি, সেটা আপনারা কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারছেন, মানে আমার গলাটা একদম বসে গিয়েছে। আমি যেদিন পাকের রুমে কাজ করি সেদিন হচ্ছে আমার রাতের 10টার সময় আমি কিন্তু গোসল করি, কারণ আমি কোনোভাবেই গুছিয়ে উঠতে পারছিলাম না, কাজগুলো শেষ করতে পারছিলাম না। আর পুরা পাকের রুমের যে ওয়ালগুলো সেগুলো হচ্ছে মানে খালা একটু মাজা ঘষা করে দিয়েছে আর কি। আর যে মানে আর যে ডিব্বা ডাব্বা যা বলে আর কি সেগুলো সব আমি নিজেই ক্লিন করেছি। আর র্যাকগুলো হচ্ছে আমি নিজেই ক্লিন করেছি। সেগুলো আপনাদের মানে শেয়ার করতে গেলে হয় কি মানে ব্লগটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য আর এগুলো মাজা ঘষা তো একই নিয়মে করা হয়, সেই জন্য আর আমি ওইগুলো মানে দেখাইনি আর কি। আমি কিভাবে শুধু আমার পাকের রুমটাকে ডিপ ক্লিন করছি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখন হচ্ছে আমি সাথে সাথে এগুলো হচ্ছে একটা টাওয়াল দিয়ে মুছে তারপরে হচ্ছে জায়গা মতো রেখে দেব।
শেলফের জিনিসগুলো একটু নামিয়ে তারপরে হচ্ছে আমি একটা ভিজা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিব। আর উপরের র্যাকগুলো কিন্তু অলরেডি আমি মুছে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে মানে শেয়ার করিনি। এখন হচ্ছে শুধু নিচের র্যাকটা আমি কিভাবে ক্লিন করে নিচ্ছি সেটি শুধু আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এগুলো দেখা গিয়েছে যে বলতে গেলে আমার 2-1 দিন পরপরই কিন্তু মোছা হয়, কালো জিনিস বলে কথা, অনেক ময়লা পড়ে যায়। দেখা গিয়েছে যে সকালে মোছার পর বিকালে মনে হয় যে মোছা হয়নি, সেই অবস্থা। মানে কালো ফার্নিচারের এই একটা মানে দোষ, মানে অনেক ময়লা তাড়াতাড়ি ময়লাটা মানে দেখা যায় আর কি। আর দেখতে কিন্তু কালো ফার্নিচারই ভালো লাগে, সেই জন্যে হচ্ছে আর এইগুলোর যত্ন নিতে হয় বেশি বেশি করে। এখন হচ্ছে আমি ভালো করে মুছে নিচ্ছি, মুছে তারপরে হচ্ছে আমি ওই যে জারগুলো সবগুলো একটা ভিজা টাওয়াল দিয়ে ভালো করে মুছে আবার রেখে দেব। আর বলতে গেলে পুরাটা পাকের রুমই কিন্তু আমার ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে। আমি বারান্দা পর্যন্ত টাইলস থেকে শুরু করে গ্রিল সব কিছু মুছে নিয়েছি। বলতে গেলে পুরাটা পাকের রুমই আমি আজকে ডিপ ক্লিন করে নিয়েছি, কোনো কিছুই কিন্তু আমি বাকি রাখিনি। আর রোজার আগে এই কাজগুলো করে নিলে দেখা গিয়েছে যে রোজার মধ্যে মানে একটু ক্লান্তি আসে, এই কাজগুলো একদম করতে ইচ্ছা করে না। সেই জন্য এই কাজগুলো যদি আমরা এখন থেকে একটু আগিয়ে রাখি তাহলে আমাদের মানে রোজার মাসটা একটু ইবাদত বন্দেগীতে আমরা ভালো করে কাটাতে পারবো। সেই জন্যে আমরা সবাই এভাবে করে একটু একটু করে যদি কাজটা আগিয়ে নেই তাহলে ভালো হবে আর কি সবার জন্যে। আর এখন হচ্ছে আমি কিভাবে আমার পুরাটা পাকের রুম ডিপ ক্লিন করে নিয়েছি এবং কোথায় কি রেখেছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার পুরা পাকের রুম কিন্তু গোছানো হয়ে গিয়েছে। এখন মোটামুটি রাতের অনেক বাজে। আমি এখন হচ্ছে একটু ভিডিওটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই যে বললাম আমি যেদিন আমি পাকের রুমটা ক্লিন করেছি সেদিন আমি রাতের 10টার সময় আমি গোসল করেছি। করার কিছুই ছিল না, কারণ কাজের কোনোভাবেই আমি শেষ করতে পারছিলাম না, অনেক কাজ। আর এদিক দিয়ে তো আমি একটানা কাজ করতে পারি না, আমার ছোট বেবি আছে, সেটা তো আপনারা সবাই জানেন যারা আমার নিয়মিত ব্লগ দেখেন। সেই জন্যে মানে দাপে দাপে করতে হয়, সেই জন্য হচ্ছে টাইমটা আর বেশি নেয় আর কি। আর এখন হচ্ছে আমার পুরা পাকের রুম ক্লিন হয়ে গিয়েছে, আমার মনটাও ভালো লাগছে আর কি। আর আমি আজকে আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।